অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। ক্ষমতার দম্ভ আর অহংকার যে চিরস্থায়ী নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যেন বারবার সেই সত্যটিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একটা সময় যারা ক্ষমতার অন্ধ মোহে ধরাকে সরাজ্ঞান করতেন, নিজেদের মনে করতেন আইনের ঊর্ধ্বে, আজ তারাই যেন প্রকৃতির সবচেয়ে নির্মম প্রতিশোধের মুখোমুখি। আজ থেকে 17 বছর আগে 2007 সালে যে মানুষটিকে চিরতরে পঙ্গু করে দিয়ে রাজনীতির মাঠ থেকে মুছে ফেলার এক ভয়ঙ্কর নীল নকশা আঁকা হয়েছিল, আজ সেই মানুষটি দেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, বলছিলাম বিএনপির বর্তমান কাণ্ডারি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা। আর অন্যদিকে যারা সেদিন তার উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল, সেই প্রতাপশালী সাবেক সেনা কর্মকর্তারা আজ নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছেন। কিভাবে পাল্টে গেল এই দৃশ্যপট? চলুন ফিরে যায় সেই অন্ধকারে দিনগুলোতে আর বিশ্লেষণ করি পর্দার আড়ালের সেই অজানা রাজনৈতিক সমীকরণ। পুরো ঘটনার শিকড় লুকিয়ে আছে 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সেই বিতর্কিত -2 ফর্মুলার ভেতরে। তৎকালীন সরকার ও তাদের পেছনের কুশীলবদের মূল লক্ষ্য ছিল একটাই, দেশের শীর্ষ দুই রাজনৈতিক নেত্রীকে চিরতরে রাজনীতি থেকে মাইনাস করে দেয়া। কিন্তু শুধু নেত্রীদের সরিয়ে দিলেই তো হবে না, ভবিষ্যৎ নেতৃত্বের মেরুদণ্ডও ভেঙে দিতে হবে। সেই পরিকল্পনার প্রথম এবং সবচেয়ে বড় টার্গেট হয়ে দাঁড়ান তারেক রহমান। উদ্দেশ্য ছিল একেবারেই পরিষ্কার, তাকে শারীরিকভাবে পঙ্গু এবং মানসিকভাবে এমনভাবে বিপর্যস্ত করে দেয়া যেন তিনি আর কোনোদিন রাজনীতির মাঠে দাঁড়াতেই না পারেন। এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের মূল কারিগর ছিলেন তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন-ই আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। তাদের ইশারাতেই শুরু হয় এক নোংরা ও অমানবিক খেলা, যার কেন্দ্রস্থল হয়ে ওঠে ঢাকা ক্যান্টনমেন্ট এবং ডিজিএফআই এর গোপন ইন্টারোগেশন সেল। দিনটি ছিল 2007 সালের 7ই মার্চ, মাঝরাত। পুরো ঢাকা শহর তখন এক অজানা আতঙ্কে থমথমে। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডে অবস্থিত বেগম জিয়ার বাসভবন ঘিরে তখন কড়া পাহারা। সাধারণ মানুষের তো দূরের কথা, কোনো মাছি গলারও যেন উপায় নেই। সেই রাতেই উপর মহলের কড়া নির্দেশে একটি গাড়ি নিয়ে মইনুল রোডে হাজির হন মেজর পদমর্যাদার এক কর্মকর্তা, মেজর ইমরান। উদ্দেশ্য তারেক রহমানকে তুলে নিয়ে যাওয়া। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষার পর তারেক রহমান বাসা থেকে বেরিয়ে এলে তাকে গাড়িতে তোলা হয়। কিন্তু গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই শুরু হয় আসল নাটক। হঠাৎ করেই কালো কাপড়ে ঢেকে দেয়া হয় তারেক রহমানের চোখ মুখ। গাড়ির ভেতরে দমবন্ধ করা পরিবেশ, চারদিকে ঘুঁটঘুঁটে অন্ধকার। একটু শ্বাস নেওয়ার জন্য গাড়ির জানালার কাঁচ নামানোর অনুরোধ করেছিলেন তিনি, কিন্তু নিরাপত্তার খোঁড়া অজুহাত দেখিয়ে সেই সামান্য মানবিক অনুরোধটুকু নির্দয়ভাবে প্রত্যাখ্যান করা হয়। এরপর তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে। সাধারণ মানুষের কাছে এই সেলের নাম শুনলেই যেখানে রক্ত হিম হয়ে আসে, সেখানে তারেক রহমানের উপর কি পরিমাণ মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয়েছিল তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। এই জেআইসি সেলের দায়িত্বে তখন ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো এর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়াদ্দার। এখানে এসে যে চাঞ্চল্যকর তথ্যটি রাজনৈতিক বিশ্লেষকদের সবচেয়ে বেশি অবাক করে তা হলো পারিবারিক বিশ্বাসঘাতকতা। এই লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়াদ্দার ছিলেন বেগম জিয়ার আপন ভাগ্নে। লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিওকের আপন ভাইরা ভাই, অর্থাৎ পারিবারিক দিক থেকে তিনি ছিলেন তারেক রহমানের আত্মীয়। কিন্তু ক্ষমতার লোভে এবং অন্ধ অনুগত্যের কারণে রক্তের সম্পর্কের বিন্দুমাত্র সম্মান সেদিন তিনি রাখেননি। আপন মানুষের এই বেইমানি সেদিন তারেক রহমানের মানসিক যন্ত্রণাকে হয়তো আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। টানা 3 থেকে 4 দিন তারেক রহমানকে সেই গোপন সেলে আটকে রাখা হয়। কোনো জিজ্ঞাসাবাদ নয়, কোনো আইনি প্রক্রিয়া নয়, চলে শুধুই অমানবিক শারীরিক নির্যাতন। ওয়ারেন্ট অফিসার ফজলুল নামের এক কর্মকর্তার জবানবন্দি থেকে পরবর্তীতে যে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে তা যে কোনো বিবেকবান মানুষকে স্তব্ধ করে দেবে। ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের সরাসরি নির্দেশে তারেক রহমানের হাত বেঁধে তাকে সেলের সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। নির্দেশ ছিল পরিষ্কার, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে এভাবেই ঝুলবে। এক পর্যায়ে সিলিং থেকে সোজা মেঝের উপর আছড়ে পড়েন তারেক রহমান।
তার কোমরে লাগে এক প্রচণ্ড আঘাত। এই একটি আঘাতই তার জীবনের গতিপথ বদলে দেয়, তাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার উপক্রম করে। একজন সুস্থ সবল তরুণ রাজনীতিককে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বশবর্তী হয়ে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনা মানবাধিকারের ইতিহাসে এক চরম কলঙ্কজনক অধ্যায়। এই নির্যাতনের সময় সার্বক্ষণিক পাহারায় ছিলেন 4 জন পদস্থ সেনা কর্মকর্তা: লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়াদ্দার, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন এবং মেজর মনির। এই নির্যাতনের মাত্রা যে কতটা ভয়াবহ ছিল তা প্রথম জনসম্মুখে আসে 2008 সালের জানুয়ারি মাসে। তারেক রহমানের নানি মারা যাওয়ার পর একটি শোকানুষ্ঠানে শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রভাবশালী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি নিজ চোখে দেখেন তারেক রহমান স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে পা ফেলছেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে একজন সুস্থ মানুষের এই করুণ পরিণতি দেখে জেনারেল মাসুদ নিজেই চমকে ওঠেন। ঘটনার পেছনের সত্যটা জানতে পেরে জেনারেল মাসুদ ক্ষোভে ফেটে পড়েন। তিনি সরাসরি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদের কাছে গিয়ে এর কৈফিয়ত তলব করেন। সেদিন এই 2 শীর্ষ জেনারেলের মধ্যে চরম উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল বলেই জানা যায়। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস করার জন্য তার উপর থেকে জোরপূর্বক এক মিথ্যা স্বীকারোক্তিও আদায় করে নেওয়া হয়েছিল ক্যামেরার সামনে। অবশেষে 2008 সালের 11 সেপ্টেম্বর একটি মুচলেকা বা অঙ্গীকার নামায় জোরপূর্বক স্বাক্ষর করিয়ে তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। যারা সেদিন এই কাজটি করেছিল তারা ভেবেছিল দেশ থেকে তাড়িয়ে দিলেই বোধহয় তারেক রহমানের অধ্যায় চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল রাজনীতি কোনো সরল রেখায় চলে না। আজ 17 বছর পর সেই সময়ের চাকা পুরোপুরি ঘুরে গেছে। দীর্ঘ লড়াই আর রাজনৈতিক উত্থান পতনের পর তারেক রহমান আজ শুধু তার দলেরই শীর্ষ নেতা নন, বরং বাংলাদেশের রাজনীতির অঘোষিত প্রধান নিয়ন্ত্রক। অন্যদিকে যারা সেদিন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তার উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল, আজ তারা কোথায়? ইতিমধ্যেই সেই 7 জন পদস্থ কর্মকর্তার নাম অনুসন্ধান করে বের করা হয়েছে, যারা সেদিন জবানবন্দি সেলে উপস্থিত ছিলেন বা নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিলেন। একসময়ের প্রতাপশালী এই কর্মকর্তারা আজ বিচারের মুখোমুখি হওয়ার আতঙ্কে দিন পার করছেন। কেউ কেউ হয়তো পালানোর পথ খুঁজছেন, আবার কেউ কেউ নিজেদের কৃতকর্মের জন্য আড়ালে বসে অনুশোচনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে এই অপরাধীদের আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। গর্ত থেকে টেনে বের করে এনে কড়াই গণ্ডায় তাদের সেই 17 বছর আগের কৃতকর্মের হিসাব বুঝিয়ে দেওয়া হবে। আইনের শাসন এবং মানবাধিকার লঙ্ঘনের যে নজির তারা সেদিন স্থাপন করেছিল, আজ সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার হওয়াটা সময় দাবি। এই পুরো ঘটনাটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বিশাল শিক্ষণীয় অধ্যায়। ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, আর অন্যায় করে পার পেয়ে যাওয়ার সুযোগ ইতিহাস কাউকে দেয় না। সেদিন যারা ভেবেছিল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একজন নেতাকে পঙ্গু করে দিলেই তাদের পথ পরিষ্কার হয়ে যাবে, আজ তারাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে দিশেহারা। সত্যিকার অর্থেই পাপ কখনো বাপকেও ছাড়ে না। রাজনৈতিক প্রতিহিংসা আর ক্ষমতার অপব্যবহারে যে বীজ সেদিন বপন করা হয়েছিল, আজ তার বিষাক্ত ফল ভোগ করতে হচ্ছে সেই পরিকল্পনাকারীদেরই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এমন আরও অজানা তথ্য, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে গল্প নিউজের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।